সেটেলমেন্ট প্যাটার্নস। আমরা যখন মরফোলজি আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে সেটেলমেন্ট মরফোলজি বলতে আমরা হিউম্যান সেটেলমেন্টের যে ফর্মস, স্ট্রাকচার, টাইপস, এইগুলো অর্থাৎ বেসিক্যালি মরফোলজি মানে হচ্ছে লজিক্যাল অর সায়েন্টিফিক ডিসকাশন অফ দ্য ফর্মস বা শেপস। সেই অর্থে সেটেলমেন্ট মরফোলজির মধ্যে আমরা সেটেলমেন্টের যে ফর্মস, সেই ফর্মসের মধ্যে আমরা তার শেপ, তার সাইজ, তার টাইপস, তার কনফিগারেশন অর্থাৎ স্কাইলাইন যেটাকে আমরা বলি, ক্রস সেকশন করলে যেটা সেটেলমেন্টের যেটা পাওয়া যায় সেটা, এবং তার ইন্টারনাল যে স্ট্রাকচার অর্থাৎ তার স্ট্রিটস, রাস্তা, বাড়ি, বিল্ডিং মেটেরিয়ালস এটসেট্রা, এগুলো আমরা আলোচনা করি। তো তারই অংশ হিসাবে আজকে আমরা পড়বো সেটেলমেন্ট প্যাটার্নস। সেটেলমেন্ট প্যাটার্ন বলতে আমরা যেটা বুঝি বেসিক্যালি শেপ অফ সেটেলমেন্ট। ওকে, শেপ অফ সেটেলমেন্ট বলতে তার যে বাহ্যিক আকৃতি, তো বেসিক্যালি জিওমেট্রিক শেপ অফ সেটেলমেন্ট। ওকে, ওপর থেকে অর্থাৎ আমরা যদি আকাশ থেকে পর্যবেক্ষণ করি ভূপৃষ্ঠের উপরে তৈরি হওয়া বিভিন্ন জনবসতিগুলোকে, তাহলে তার একটা জ্যামিতিক যে আকৃতি সেটা আমাদের চোখের সামনে ফুটে ওঠে, সেটাকে বেসিক্যালি আমরা সেটেলমেন্ট প্যাটার্ন হিসেবে বলে থাকি। ওকে, তো এই সেটেলমেন্ট যে প্যাটার্ন সেটা আমরা সব থেকে বেশি আইডেন্টিফাই করতে পারি সেটা কিন্তু হয় ম্যাপের উপরে, না হলে আকাশ থেকে পর্যবেক্ষণ করে। এবং সেই আকাশ থেকে পর্যবেক্ষণটা কিভাবে সম্ভব? এখন বিমানচিত্র বা বিভিন্ন যে স্যাটেলাইট, হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ যেগুলো আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা খুব সহজেই জনবসতির যে বাহ্যিক আকৃতি সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ওই জন্য সেটেলমেন্টের মধ্যে দাঁড়িয়ে কিন্তু সেটেলমেন্ট প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আমাকে সেটেলমেন্টের বাইরে বার্ডস আই ভিউ নিতে হবে, অর্থাৎ পাখিরা যেমন আকাশ থেকে ভূমিকে পর্যবেক্ষণ করে, তেমনি আমাকে প্লেনে বা হেলিকপ্টার বা বেলুন বা অন্য যে কোনো উপায়ে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে। বা আধুনিক যে রিমোট সেন্সিং পদ্ধতিগুলো রয়েছে তার মাধ্যমে যে ভূপৃষ্ঠে যে ইমেজ তৈরি হচ্ছে সেখানে জনবসতিও তার একটা উপাদান থাকে, সেখান থেকেও আমরা জনবসতির যে শেপ সেটা বুঝতে পারি। এখন এতটাই এই রিমোট সেন্স ইমেজ এতটাই সহজলভ্য হয়ে গেছে যে আমরা আমাদের মোবাইলে গুগলে গিয়ে গুগল ম্যাপ বলে সার্চ দিলেই বা উইকিম্যাপিয়া বলে সার্চ দিলেই আমরা সমগ্র পৃথিবীর স্যাটেলাইট ইমেজারি আমাদের সামনে চলে আসছে, হাই রেজলিউশন ইমেজারি। বা এখন মোবাইল অ্যাপ বেরিয়ে গেছে গুগল আর্থ, সেটাকে ইনস্টল করলে আমরা সেখানেও পৃথিবীর যে কোনো প্রান্তের হাই রেজলিউশন ইমেজ আমরা দেখতে পারবো এবং সেখানে জনবসতির যে প্যাটার্ন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো সেটেলমেন্ট প্যাটার্ন আইডেন্টিফাই করতে গেলে তাহলে আমাকে বার্ডস আই ভিউতে দেখতে হবে, অথবা আমরা মানচিত্রের উপরে সেটেলমেন্ট প্যাটার্ন গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো তাহলে মোটামুটি বোঝা গেল সেটেলমেন্ট প্যাটার্ন বিষয়টা কি এবং সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এইবার ভূপৃষ্ঠে যে মানুষের জনবসতি গড়ে ওঠে, বিশেষ করে আমি রুরাল সেটেলমেন্ট নিয়ে এখন আলোচনা করছি, আরবানটা আমরা পরে আলোচনা করব। রুরাল সেটেলমেন্টের পার্ট হিসেবে রুরাল সেটেলমেন্টের প্যাটার্ন আমরা আলোচনা করছি। তো সেই রুরাল সেটেলমেন্ট গুলো যেহেতু ভূপৃষ্ঠের উপরে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গড়ে ওঠে, তো সেখানে এই প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই। সেগুলো কি কি আমরা একে একে একটু দেখে নিই। সবার প্রথমে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি প্রথমে, সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ সেটেলমেন্ট প্যাটার্ন। ওকে, অর্থাৎ সেটেলমেন্ট যে বিভিন্ন আকৃতি গড়ে ওঠে তার পেছনে অ্যাকচুয়ালি কারণগুলো কি কি। বিভিন্ন প্রাকৃতিক এবং আর্থসামাজিক কারণে সেটেলমেন্ট প্যাটার্ন গুলো আমরা দেখতে পাই। সেটা কি? ফিজিক্যাল ফ্যাক্টরস, ফিজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে কি কি পড়ছে? আমরা এক নম্বর হচ্ছে সাইট অফ দা সেটেলমেন্ট, অর্থাৎ জনবসতিটা কোন ধরনের প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠছে সেটা অনেকটা সেই সেটেলমেন্টের আকৃতিকে প্রভাবিত করে। কিরকম? আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে যদি একটা নদীর পাড়ে জনবসতি গড়ে ওঠে আর নদীর কোর্সটা যদি লম্বা হয় তাহলে লিনিয়ার টাইপের আমরা জনবসতির প্যাটার্ন দেখতে পাবো। আবার যদি নদীর বাঁকে জনবসতি গড়ে ওঠে বা কোনো অশ্বক্ষুরাকৃতির হ্রদের তীরে জনবসতি গুলো গড়ে ওঠে, তাহলে আমরা আবার কিন্তু সেখানে অর্ধচন্দ্রাকৃতির প্যাটার্ন দেখতে পাবো। ঠিক আছে, এরকম বিভিন্ন সাইট তার যে শেপ সেই অনুযায়ী জনবসতির আমরা প্যাটার্ন গড়ে উঠতে দেখি। এছাড়া ফিজিক্যাল কনফিগারেশন,
ল্যান্ড, অর্থাৎ যে ভূমির উপরে ভূমিভাগের উপরে জনবসতিটা গড়ে উঠছে তার ফিজিক্যাল কনফিগারেশন কেমন তার উপরেও কিন্তু অনেক সময় জনবসতির প্যাটার্নটা নির্ভর করে। যেমন যদি কোনো বৃত্তাকার জলাশয় এবং তার চারপাশে জনবসতি গড়ে ওঠে তাহলে আমরা সার্কুলার প্যাটার্ন দেখতে পাবো। আবার যদি কোনো পার্বত্য অঞ্চল চারিদিকে পর্বত মাঝখানে একটা বেসিন মতো আছে সেখানে যদি জনবসতি গড়ে ওঠে সেটাও মোটামুটি ওইরকম বৃত্তাকার শেপের আমরা গড়ে উঠতে দেখি। বা কোনো পাহাড়ের মাথায় সমতল শীর্ষদেশে তার যে শেপ সেই অনুযায়ী আমরা জনবসতির প্যাটার্ন অনেক সময় দেখতে পাই। তো সাইট, ফিজিক্যাল কনফিগারেশন অফ দ্য ল্যান্ড, এগুলো ফিজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আমরা আলোচনা করতে পারি। আর সোশিও ইকোনমিক এর মধ্যে, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস এর মধ্যে আমরা কি কি বলতে পারি যেগুলো সেটেলমেন্ট প্যাটার্নকে নিয়ন্ত্রণ করে, সেখানে আমরা সিচুয়েশন অফ সেটেলমেন্ট বলতে পারি। অর্থাৎ জনবসতির যে আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে জনবসতিটা গড়ে উঠছে, অর্থাৎ বেসিক্যালি রাস্তা, সংযোগ, বা অর্থাৎ রাস্তাগুলো যদি লম্বা হয় রাস্তার পাশ দিয়ে যে জনবসতিগুলো গড়ে ওঠে এটা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ নিয়ে গড়ে ওঠে রাস্তাকে কেন্দ্র করে, সেই জন্য লিনিয়ার প্যাটার্ন আমরা দেখতে পাবো। আবার যদি আমরা দেখি যে এইরকম ভাবে রাস্তাকে ক্রিস ক্রস ভাবে যদি রাস্তা তৈরি হয় অর্থাৎ অনেকগুলো রাস্তা একটা কেন্দ্রে মিলিত হয় সেক্ষেত্রে আমরা স্টার অর্থাৎ তারার মতো আকৃতি জনবসতি দেখতে পাবো। আবার যদি তোর এরকম ভাবে কোন একটা লম্বা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা যদি এইভাবে মিলিত হয় আড়াআড়ি ভাবে এবং অনেকটা দেখতে টি বা এইরকম ভাবে যদি রাস্তা থাকে এল বা এইরকম ভাবে যদি দুটো রাস্তা এসে মিলিত হয় এবং সেখানে যদি জনবসতি গড়ে ওঠে তাহলে ইংরেজি টি এল ওয়াই ইত্যাদি আকৃতির আমরা জনবসতির প্যাটার্ন দেখতে পাই। তাহলে সিচুয়েশন একটা ভেরি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা বেসিক্যালি ট্রান্সপোর্টকে কেন্দ্র করে এখানে তৈরি হচ্ছে এবং সেটা বিভিন্ন প্যাটার্নের জনবসতি গড়ে তুলতে পারে। আমরা এই প্যাটার্ন গুলো যখন আলোচনা করবো তখন কিন্তু কারণ হিসেবে আমরা এই রাস্তার ধারে বা রাস্তাকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠছে সেটাকেই কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা করব। ওকে, তাহলে এবার আমরা প্যাটার্ন গুলোর দিকে চলে যাই। আচ্ছা, প্রথমে আমি বললাম সার্কুলার প্যাটার্ন, অর্থাৎ জনবসতির মোটামুটি বাহ্যিক আকৃতি মোটামুটি বৃত্তাকার যখন হবে তখন সেটাকে আমরা সার্কুলার প্যাটার্ন অফ সেটেলমেন্ট বলতে পারি। সাধারণত কোনো একটা উৎসকে কেন্দ্র করে কোনো একটা অ্যাট্রাকশনকে কেন্দ্র করে যখন জনবসতি গড়ে ওঠে তখন সাধারণত আমরা সার্কুলার প্যাটার্ন দেখতে পাই। এবার প্রশ্ন হচ্ছে যে কি কি সিচুয়েশনে আমরা সার্কুলার প্যাটার্ন দেখতে পাই। এক নম্বর হচ্ছে যদি জায়গার সংকুলান কম হয়, অর্থাৎ জনবসতি গড়ে তোলার জন্য যদি জায়গা কম থাকে তাহলে জনবসতি বৃত্তাকার আকৃতি ধারণ করতে পারে। কোন একটা জলাশয় আর কোথাও আশপাশে জলাশয় নেই তাহলে সেটাকে কেন্দ্র করে তার চারপাশে জনবসতি গড়ে উঠতে পারে। অর্থাৎ সিঙ্গেল অ্যাট্রাকশন যেখানে থাকবে বাকি সুবিধাগুলো সেখানে যদি না থাকে তখন ওই অ্যাট্রাকশনকে কেন্দ্র করে জনবসতি আমরা বৃত্তাকার ভাবে গড়ে উঠতে দেখি। 2 নম্বর প্যাটার্ন আমরা বলতে পারি সেটা হচ্ছে হলো সার্কুলার, অর্থাৎ সার্কুলার প্যাটার্ন যেখানে এরকম বৃত্তাকার এবং গোটাটাই জনবসতি, ঠিক আছে, তার মধ্যে রাস্তাঘাট থাকবে আর রাস্তাঘাট থাকবে। হলো সার্কুলার প্যাটার্ন হচ্ছে মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গা থাকবে সেটাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠবে, তখন সেটাকে আমরা বলবো হলো সার্কুলার প্যাটার্ন। কিরকম? এটা সাধারণত কোনো বৃত্তাকার পুকুর বা হ্রদের চারপাশে যদি জনবসতি গড়ে ওঠে তখন সেটাকে আমরা কিন্তু এই হলো সার্কুলার প্যাটার্নে দেখতে পাই। আমরা যদি টোপোগ্রাফিক্যাল মানচিত্র দেখি তাহলে বিভিন্ন ধরনের সেটেলমেন্ট প্যাটার্ন আমরা এইভাবে দেখতে পাই। 3 নম্বর হচ্ছে সেমি সার্কুলার বা এটাকে আমরা বলতে পারি ক্রিসেন্টিক, অর্ধচন্দ্রাকৃতি। এটা সাধারণত এইরকম ভাবে জনবসতি প্যাটার্নটা তৈরি হয়, সাধারণত কোনো রাস্তার বাঁকে বা কোনো নদীর চওড়া বাঁকে বা কোনো অশ্বক্ষুরাকৃতি হ্রদের পাশ দিয়ে যখন জনবসতি গুলো গড়ে ওঠে তখন তার শেপ এইরকম হয়। যে কোনো নদী গঠিত সমভূমি অঞ্চলে তোরা যদি স্যাটেলাইট ইমেজ খেয়াল করিস তাহলে তোরা এই বিভিন্ন ধরনের ক্রিসেন্ট্রিক শেপের
সেটেলমেন্ট, রুরাল সেটেলমেন্ট দেখতে পাবি। তোরা ভূতনি খুব ভালো একটা এক্সাম্পল। ভূতনির ইমেজ, স্যাটেলাইট ইমেজ যদি দেখিস বিভিন্ন সেটেলমেন্ট গুলোকে, তাহলে দেখবি বিভিন্ন ধরনের জনবসতি গুলো গড়ে উঠেছে এবং অধিকাংশই হয় রাস্তার প্যাটার্ন ধরে ধরে, অর্থাৎ রাস্তা যদি বেঁকে গেছে তো সেটেলমেন্ট গুলো এরকম বেঁকে গেছে, রাস্তা যদি সোজা হয় তো সেটেলমেন্ট গুলো সোজা হয়ে গেছে, বা ওখানে যে পুরনো নদী খাতগুলো, অর্থাৎ ভূতনির উপর দিয়ে তো অসংখ্য পুরনো নদী খাত আমরা দেখতে পাই, যেগুলো এখন বিভিন্ন তোর বিল বা জলাশয় হিসেবে রয়ে গেছে, তার পাশ দিয়ে জনবসতি গুলো গড়ে উঠেছে, সেগুলো এই ধরনের শেপের তোরা দেখতে পাবি। আর কি হতে পারে? রেক্ট্যাঙ্গুলার, আয়তকার। এটা ভূপৃষ্ঠের উপরে কোনো আয়তকার জমির উপরে যখন জনবসতি গড়ে ওঠে তখন হতে পারে, বা কোনো কি বলবো, এমনি সমতল ভূপৃষ্ঠের উপরে চারিদিকে কৃষিক্ষেত্র, মাঝখানে এরকম রাস্তা গিয়েছে, এরকম ভাবে আয়তকার জমি গড়ে জনবসতি গড়ে উঠতে পারে। ঠিক আছে, এক্স্যাক্টলি সব সিচুয়েশন, মানে সব কারণগুলোকে প্রকৃতপক্ষে আয়তকার জনবসতির প্যাটার্ন গড়ে ওঠার জন্য সব ক্ষেত্রে যে এক্স্যাক্টলি নির্দিষ্ট ফ্যাক্টরস কাজ করবে সেটা আমরা সবসময় খুঁজে নাও পেতে পারি। এরকম ভাবে ফাঁকা জমি, চারপাশে কৃষি জমি আছে, মাঝখানে ওই রকম ভাবে জনবসতি গড়ে উঠে গেছে। আবার একটা রাস্তা জনবসতিকে ঘিরে আছে, সেটা দেখতে একটা আয়তকার, তার মধ্যে জনবসতি গড়ে উঠেছে, সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার গড়ে উঠতে পারে। বা পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে যেখানে জায়গা কম থাকে, অধিকাংশই উঁচু নিচু জায়গা এরিয়া থাকে, হয়তো কোনো একটা সমতল জায়গা সেটা অনেকটা দেখতে রেক্ট্যাঙ্গুলার, তার উপরে জনবসতিটা গড়ে উঠে সেটাও রেক্ট্যাঙ্গুলার হতে পারে। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা যেমন হলো সার্কুলার বলেছিলাম, তেমনি রেক্ট্যাঙ্গুলারের সঙ্গে হলো রেক্ট্যাঙ্গুলারও হতে পারে। হলো রেক্ট্যাঙ্গুলার কখন হয়? যখন কোনো ম্যানমেড জলাশয়, সেটা পুকুর, হ্রদ, এগুলো সাধারণত আমরা জ্যামিতিক শেপেই আঁকি। আমরা যখন পুকুর খনন করি তখন কিন্তু এলোমেলো আকৃতি করি না, আমরা একটা নির্দিষ্ট জ্যামিতিক শেপেই পুকুর খনন করি, সাধারণত স্কোয়ার, চৌকো করি, না হলে বৃত্তাকার করি, না হলে আয়তকার করে থাকি। তো এই ধরনের যে শেপ এবং জলের উৎস, জলাশয়, সেটাকে কেন্দ্র করে যদি আমি দেখি তার চারপাশে জনবসতি গড়ে উঠেছে, তাহলে আমরা হলো রেক্ট্যাঙ্গুলার দেখতে পাই। আমরা 2 বছর আগে বোধহয় পোপড়া, অনেকেই জানবি, সেখানে গেছিলাম সার্ভে করতে। তো ওই পোপড়া গ্রামে আমরা একটা বড় একটা পুকুর এবং তার চারপাশ দিয়ে বাড়ি দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, অর্থাৎ গ্রামের একটা অংশে ওরকম একটা প্যাটার্ন আমরা দেখতে পেয়েছিলাম, হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। ওপর থেকে দেখলে এরকম অনেক হলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন তোরা আইডেন্টিফাই করতে পারবি। অলরেডি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সেটেলমেন্ট পোর্শনে এইগুলো আইডেন্টিফাই করতে বলে পরীক্ষাতে। একই রকম ভাবে ঠিক রেক্ট্যাঙ্গুলার এবং হলো রেক্ট্যাঙ্গুলার যে ভাবে বললাম, ঠিক একই রকম ভাবে স্কয়ার এবং হলো স্কয়ার, অর্থাৎ এটা আয়তাকার, এটা বর্গাকার, সেম রিজন, একই কারণে আমরা দেখতে পাই। অনেক সময় রাস্তার পাশে ছোট্ট জনবসতি স্কয়ার প্যাটার্নে তৈরি হয়ে যায়, বর্গাকার প্যাটার্নে, তার কোনো নির্দিষ্ট কারণ থাকে না, কিন্তু বর্গাকার প্যাটার্নে তৈরি হয়ে যায়। ঠিক আছে, বিশেষ করে অনেক সময় আবার প্লাবনভূমি অঞ্চলে, যেখানে বন্যার প্রতি বছরই বন্যার জল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে যে উঁচু জায়গাগুলো থাকে, সেই উঁচু জায়গাগুলোর শেপ কেমন হবে তার উপরও নির্ভর করে কিন্তু জনবসতির প্যাটার্ন, বিশেষ করে রুরাল সেটেলমেন্টের প্যাটার্ন। আচ্ছা, আর কি হতে পারে এগুলো ছাড়া? স্টার প্যাটার্ন, যেটা আমি বললাম, স্টার প্যাটার্ন সাধারণত আমরা রাস্তা, অর্থাৎ একাধিক রাস্তা যখন কোনো একটা জায়গা থেকে ছেদ করে এবং সেই রাস্তার ধার দিয়ে যখন একাধিক লিনিয়ার সেটেলমেন্ট গুলো তৈরি হয়, তারা পরস্পরকে ছেদ করে এরকম নক্ষত্রের মতো দেখতে জনবসতির প্যাটার্ন তৈরি করে। পরীক্ষাতে যখন এই প্রতিটি প্যাটার্ন নিয়ে আলোচনা করবি, তখন আমি যে ব্যাপারগুলো বলছি, অর্থাৎ তার শেপটা কেমন এবং সেটা কোন কোন সিচুয়েশনে গড়ে ওঠে, সেগুলো তো বলতেই হবে, তার বৈশিষ্ট্যগুলো বলতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ছবি ছাড়া কিন্তু ফুল মার্কস এই আলোচনায় পাওয়া যাবে না। প্রতিটি প্যাটার্নের অরিজিনাল ছবি এবং উদাহরণ যদি নাও পাই, আমরা নিজের মতো করে ছবি এঁকে দেব, এবং সেক্ষেত্রে যদি কেউ পেন ইউজ করতে পারে ছবি আঁকতে গিয়ে, তাহলে সেটা আরো ভালো হয়, নাহলে পেন্সিল। আচ্ছা, স্টার প্যাটার্ন বললাম, এবার হচ্ছে এল, ওয়াই,
টি প্যাটার্নস, অর্থাৎ রাস্তাগুলো কেমন ভাবে পরস্পরকে ছেদ করছে এবং সেই রাস্তার ধার দিয়ে যদি জনবসতি গড়ে ওঠে তাহলে আমরা এই ধরনের প্যাটার্ন দেখতে পাই। অনেক সময় ভি আকৃতির প্যাটার্ন দেখতে পাই, অর্থাৎ রাস্তা এরকম দুটো রাস্তার ধার দিয়ে জনবসতি গড়ে উঠেছে। আমরা ভূতনিতে এরকম বেশ কিছু প্যাটার্ন দেখতে পেয়েছি। ঠিক আছে, আমি এক্সাম্পল দেবো, আমার কাছে আছে কিছু ছবি, ভূতনিরই ছবি কিছু আছে, আমি দেখাবো একটু পরেই, তখন বুঝতে পারবি যে কিরকম ভাবে বাস্তবে আমরা দেখি। তো তাহলে আমি এতগুলো যে সেটেলমেন্ট প্যাটার্ন আলোচনা করলাম, প্রতিটি প্যাটার্নের যে কারণগুলো বললাম, সেই কারণগুলো এর মধ্যেই কোথাও না কোথাও থেকে উঠছে, হয় ফিজিক্যাল কনফিগারেশন অফ দ্য ল্যান্ড, বা তার সাইট অর্থাৎ কোন অবস্থানে সে গড়ে উঠেছে তার আকৃতি অনুযায়ী, অথবা সিচুয়েশনাল অ্যাডভান্টেজ অর্থাৎ কোন ধরনের আর্থসামাজিক পরিকাঠামোকে কেন্দ্র করে সেই জনবসতিটা গড়ে উঠছে তার উপর নির্ভর করে। তো এগুলো আমরা পেলাম নাকি? আর কোনো এক্সট্রা কারণ পেয়েছি কি আমরা? এখানে যেগুলো আলোচনা করলাম তার সেগুলোই তো আমরা দেখলাম যে প্রতিটির ক্ষেত্রে এখানে ভূমিকা নিচ্ছে প্যাটার্নের তৈরির ক্ষেত্রে। ঠিক আছে, রেসপন্স? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি একটু ছবি দেখাই। লাস্ট যে স্টুডেন্ট সেমিনারটা হয়েছিল সেখানেই তো বোধহয় এই প্যাটার্ন নিয়ে থার্ড ইয়ারের তোদের একটা দাদা এটার উপরেই বোধহয় আলোচনা করেছিল। যারা গৌড় কলেজের স্টুডেন্ট আছিস তারা অলরেডি দেখেছিস সেখানে। ওকে, আমরা চলে যাচ্ছি মালদা। এই এই যে বার্ডস আই ভিউ, এখন আমরা ওপর থেকে দেখছি বিমান চিত্রে। এখানে আমরা বিভিন্ন এই যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, চারপাশে কৃষি জমি, মাঝখানে এগুলো একটু নিচু জায়গা, হয়তো এখান দিয়ে এটা রেক্টেঙ্গুলার প্যাটার্ন তৈরি হয়েছে। কিছু দেখা যাচ্ছে না, বোর্ড দেখতে পাচ্ছি। ভাই আমি তো উইন্ডো করলাম, তোর কিছু বোর্ডে দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি তো। ছুরি তো নিচে কিসে আছে আরেকটা স্যার, স্ক্রিন শেয়ার করেছে, স্ক্রিনে দেখ। হ্যাঁ স্ক্রিন শেয়ার করছি, সেটা দেখ। আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি সেটাতে পিন কর। দেখা যাচ্ছে। হুম, এই যে পুরনো নদী খাত, তার পার দিয়ে দেখো গড়ে উঠেছে, যেমন নদী খাতের শেপ তেমন ভাবে গড়ে উঠেছে। আবার অনেক এই যে রাস্তার ধার দিয়ে লিনিয়ার প্যাটার্ন গড়ে উঠেছে, এটাকে আমরা রিবন সেটেলমেন্টও বলি। যদিও রিবন সেটেলমেন্টটা আমরা সাধারণত আরবান সেটেলমেন্টের সঙ্গে ইউজ করি, রুরালের ক্ষেত্রে এটাকে আমরা সাধারণত লিনিয়ার প্যাটার্ন করে থাকি। এই যে পুরনো নদী খাত তার পাশ দিয়ে গড়ে উঠেছে। ঠিক আছে, এই যে এটা একটা প্যাটার্ন দেখো, এটা কি প্যাটার্ন? ভি প্যাটার্নই বলবো না, ওয়াই প্যাটার্ন বলবো, এই যে এদিকেও আছে, তাই তো? এই আর এই যে একটা ব্রাঞ্চ যে মিশছে, আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই। এবার নিজেরা নিজেদের মোবাইলে দেখবে, গুগল আর্ট খুলে সুন্দর সুন্দর প্যাটার্ন দেখতে পাবে। এই একটা অদ্ভুত প্যাটার্ন, এটা কি? এটা ডাবল ওয়াই নাকি? এটাকে কি বলবো? এটা আমরা আমাদের আলোচনার মধ্যে রাখিনি। হ্যাঁ, এটা আসলে এত ধরনের শেপ হতে পারে যে সব আলোচনার মধ্যে রাখা মুশকিল হয়ে যায়। এই যে ডাবল লিনিয়ার, এগুলোকে বলে ডাবল লিনিয়ার, এটাও আমি আলোচনা করলাম না, সরি লিনিয়ার প্যাটার্নটাই ভুলে গেছি। গুরুত্বপূর্ণ দুটো প্যাটার্ন আমি আলোচনা করতে ভুলে গেছি, আমি সেটা করে দিই, তারপরে আমি আবার এটা দেখাচ্ছি। লিনিয়ার প্যাটার্ন, এটাই আমি বলতে ভুলে গেছিলাম, লিনিয়ার সেটেলমেন্ট প্যাটার্ন। সব থেকে বেশি কমন যে সেটেলমেন্ট প্যাটার্ন সেটা কিন্তু এই লিনিয়ার প্যাটার্ন। ঠিক আছে, অর্থাৎ যে কোনো রাস্তা বা নদী যখন স্ট্রেটলি প্রবাহিত যাচ্ছে বা হালকা হয়তো টার্ন থাকতে পারে, তখন তার পাশ দিয়ে যে জনবসতিগুলো গড়ে ওঠে সেটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন বলতে পারি। সাধারণত রাস্তার ধারে বা নদীর এক সাইডে যখন জনবসতি গড়ে ওঠে সেটাকে আমরা লিনিয়ার প্যাটার্ন বলতে পারি। আবার যখন নদীর দুপাশেই জনবসতি আমরা গড়ে উঠে দেখি, একটু আগে আমি ছবি দেখাচ্ছিলাম, সেখানে আমরা দেখেছি যে একটা নদী গিয়েছে, তার এই দিক থেকেও লিনিয়ার সেটেলমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই দিক থেকেও লিনিয়ার সেটেলমেন্ট দেখতে পাচ্ছি। এটাকে কিন্তু আমরা বলবো ডাবল লিনিয়ার। ওকে, এটাকে আমরা কি বলবো? ডাবল লিনিয়ার সেটেলমেন্ট প্যাটার্ন। নদীর উভয় পাশেই যদি গড়ে ওঠে,
অর্থাৎ দুটো লিনিয়ার সেটেলমেন্ট প্যারালালি পাশাপাশি অবস্থান করে। আমরা রাস্তার ক্ষেত্রে কিন্তু ডাবল লিনিয়ার কথাটা ইউজ করি না, কারণ রাস্তার যে চওড়া সেটা এতটাই কম হয় মানচিত্রের সাপেক্ষে, সেটাকে আমরা একটা লিনিয়ার সেটেলমেন্টই বলে থাকি। কিন্তু নদী অনেকটা চওড়া হয়ে থাকে এবং তার দুপাশে জনবসতি গড়ে উঠছে, নদী একটা ব্যারিয়ার বা বাধা হিসেবে কাজ করে, ফলে দুই সেটেলমেন্টের মধ্যে যে যোগাযোগ সেটা হয় না, শুধুমাত্র ব্রিজ বা ওই ধরনের কোনো কমিউনিকেশন না থাকলে, যার জন্য দুটো লিনিয়ার সেটেলমেন্ট স্বতন্ত্রভাবে নদীর দুপাশে গড়ে ওঠে, যার জন্য ওটাকে আমরা ডাবল লিনিয়ার প্যাটার্ন হিসেবে বলে থাকি। তার একটা উদাহরণ এই যে, ওকে, ডাবল লিনিয়ার প্যাটার্ন। এরকম বিভিন্ন প্যাটার্ন আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে। আমরা যদি মুর্শিদাবাদের রাঢ় অঞ্চলে যাই, আমি রাঢ় অঞ্চলের কথা একদিন বলছিলাম, কি একটা ব্যাপার বলতে কি বলছিলাম, এখানে আমরা বিভিন্ন এই যে এলংগেটেড প্যাটার্ন, এটাকে আমরা অ্যামরফ মানে কি প্যাটার্ন বলবো এটাকে, এই হ্যাঁ বলো, হ্যাঁ কি বল, হ্যাঁ এটাকে আমরা বাইরের বাউন্ডারিটা যদি আঁকি তাহলে তখন আরো ক্লিয়ারলি বোঝা যাবে। অর্থাৎ আমি এখানে একটা লাইন আঁকি, লাইন না লাইন, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে প্যাটার্নটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ মোর অর লেস ওইরকমই স্টার প্যাটার্নই হবে। এই যে এটা একটা কি প্যাটার্ন, রেক্টাঙ্গুলার প্যাটার্ন না, মোর অর লেস মানে একেবারে হুবহু তো জ্যামিতিক শেপ নেয় না, কাছাকাছি যায়, এটাকে আমরা এরকম রেক্টাঙ্গুলার প্যাটার্নের মধ্যে ফেলতে পারি। এটা একটা সরি, চার্জার লাগাতে হবে। হ্যাঁ এখানে দেখ একটা প্যাটার্ন, এটাকে আমরা ত্রিভুজ আকৃতির প্যাটার্নও বলতে পারি। হ্যাঁ ট্রায়াঙ্গুলার প্যাটার্ন সেটা আরেকটা প্যাটার্ন, সেটা আমি আলোচনা করতে ভুলে গেলাম আবার। ট্রায়াঙ্গুলার প্যাটার্নেরও আমরা অনেক সময় সেটেলমেন্ট গড়ে উঠতে দেখতে পাই, ঠিক আছে, রাফলি ট্রায়াঙ্গুলার। তো আমরা বিভিন্ন ধরনের সেটেলমেন্ট প্যাটার্ন তাহলে দেখলাম। ওকে ওকে, এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে অরিজিন অফ রুরাল সেটেলমেন্ট, অরিজিন অফ রুরাল সেটেলমেন্ট। ওকে আচ্ছা, এখানে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর যে প্রথম জনবসতি সেটা কি ছিল, রুরাল না আরবান? রুরাল ছিল স্যার। অবশ্যই রুরাল সেটেলমেন্ট ছিল। অর্থাৎ একটা সময় ছিল যে মানুষ যাযাবর ভাবে ঘুরে বেড়াতো, তার কোনো বাড়িঘর কনসেপ্ট ছিল না, গাছের নিচে বা গুহার মধ্যে বসবাস করত। মানুষ যখন পশুপালন করতে শিখলো এবং কৃষিকাজ শুরু করলো, তখনই কিন্তু দল বেঁধে একত্রে বসবাসের একটা কনসেপ্ট মানুষের মধ্যে তৈরি হলো। তাহলে আমরা যদি মানব সভ্যতার শুরুর সময়ে ফ্যাক্টর গুলোকে দেখি, তাহলে আমরা কি কি আইডেন্টিফাই করতে পারছি। এক নম্বর হচ্ছে অবশ্যই সোশ্যাল, কি বলবো, অ্যাটিটিউড, বা যেটাকে গ্রেগরিয়াস নেচার, অর্থাৎ একসঙ্গে দল বেঁধে বেঁধে থাকার যে প্রবণতা, সেটাই কিন্তু মানুষকে কোনো একটা জায়গাতে দলবদ্ধভাবে থাকতে উৎসাহিত করেছিল এবং সেখান থেকে কিন্তু জনবসতির উদ্ভব। আর কি, এগ্রিকালচার, মানুষ যখন কৃষি কাজ করতে শুরু করলো তখন কিন্তু জনবসতির অস্তিত্ব আমরা তখন থেকেই দেখতে পাই। আর তার সঙ্গে ডোমেস্টিকেশন অফ এনিম্যাল, অর্থাৎ পশুপালন, লাইভস্টক রিয়ারিং, অর্থাৎ গৃহপালিত পশু এবং পশুপালন, তার সঙ্গে এগ্রিকালচার মানুষকে একটা জায়গাতে স্থায়ীভাবে বসবাস করতে উৎসাহিত করে, যার ফলশ্রুতি আমরা মানুষের
মানে গ্রামীণ জনবসতির উদ্ভব দেখতে পাই। এছাড়া আমরা দেখেছি ছোটবেলাকার ইতিহাস বইয়ে যে একদম শুরুর দিকে, অর্থাৎ মানব সভ্যতার শুরুর দিকে, সেই সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা যেগুলো মানুষকে আতঙ্কিত করতো, ভূমিকম্প হলো, পৃথিবী কেঁপে গেল, পাহাড় ভেঙে পড়লো চোখের সামনে, গুহা ভেঙে পড়লো, মানুষ দেখছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে, হঠাৎ করে দিনের বেলা আলো কমে যাচ্ছে, সূর্য ঢেকে যাচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, ঝড় হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, সারা পৃথিবী জুড়ে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে। এই যে প্রাকৃতিক শক্তি এবং প্রাকৃতিক যে প্রক্রিয়া যেগুলোর ব্যাখ্যা মানুষ জানতো না, সেগুলোকেই মানুষ একটা দানবীয় একটা ক্ষমতা কারোর আছে তার হাতে সঁপে দেওয়া হলো। এবং এই মানুষের মধ্য থেকে কিছু চালাক, কিছু বুদ্ধিমান মানুষ, তারা ওটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলো, এবং সেখান থেকে কিন্তু বেসিক্যালি ধর্মের উৎপত্তি। পৃথিবীতে যত এথনিক রিলিজিয়ান আছে, যত প্রকৃতিবাদী রিলিজিয়ান আছে, অর্থাৎ যেখানে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপাসনা করা হয়, প্রত্যেকটার যদি আমরা উৎস দেখি তাহলে কিন্তু এইভাবেই উৎপত্তি লাভ করেছে। আধুনিক যে রিলিজিয়ান, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম বা বুদ্ধিজম, এগুলো যদি আমরা বাদ দিই, বা যেটাকে আমরা কি বলবো, ইহুদি, এগুলো সব আধুনিক রিলিজিয়ানের মধ্যে পড়ে। বাকি যত এথনিক রিলিজিয়ান আছে, হিন্দুইজম থেকে শুরু করে তো বিভিন্ন ট্রাইবাল রিলিজিয়ান এবং প্রকৃতিবাদী যে ধর্ম পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, সেগুলো সবই কিন্তু এই প্রাকৃতিক যে প্রক্রিয়া, যেগুলোর ব্যাখ্যা মানুষ জানতো না, সেখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে। এবং ওই জন্য এই রিলিজিয়ান গুলো কিন্তু পৃথিবীর প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে পড়ে আমরা বলতে পারি। তো সেখান থেকে একদল মানুষ, তারা এইগুলোকে ঈশ্বরের বা ভগবানের যে সর্বশক্তিমান বা দেবতা, তাদের মানুষের প্রতি বা পৃথিবীর প্রতি তাদের যে ক্ষোভ, সেটা প্রকাশ করে। ওই জন্য তাদেরকে তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে, তার জন্য নানা ধরনের পূজা অর্চনার প্রচলন শুরু হলো, যজ্ঞ শুরু হলো, বলি প্রথা শুরু হলো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এক এক করে সব এসেছে। তো সেই জন্য ধর্মস্থান খুব গুরুত্বপূর্ণ একটা জনবসতির অরিজিনের জন্য দায়ী। অর্থাৎ ধর্মস্থান তৈরি করা হলো, যেখানে যজ্ঞ করা হবে বা যেখানে পূজা অর্চনা করা হবে, ব্যাস, মানুষ ভাবলো যে ধর্মস্থানের চারপাশে যদি আমি বসবাস করি তাহলে আমি সেফ থাকবো। সেই তাকে কেন্দ্র করে কিন্তু ধর্মস্থানকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। রিলিজিয়াস প্লেস গুরুত্বপূর্ণ জনবসতির উৎপত্তির একটা কারণ আমরা বলতে পারি। আর সোর্স অফ ওয়াটার, ফার্টাইল ল্যান্ড, এগুলো হচ্ছে একদম প্রথম দিককার জনবসতি গড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। ওই জন্য অরিজিন অফ রুরাল সেটেলমেন্টের মধ্যে আমরা এই ফ্যাক্টরস গুলো আলোচনা করতে পারি। ঠিক আছে, এছাড়া আরো অনেক ফ্যাক্টর যেগুলো পরবর্তী সময়ে এসছে, সেগুলো আমরা বলতে পারি এডুকেশনাল বা কালচারাল সেন্টার, সেটাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে, শিক্ষা কেন্দ্রকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে, বা অন্য যে কোনো কালচারাল অ্যাট্রাকশনের কোনো জায়গাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। তারপরে আমরা দেখেছি যে ট্রান্সপোর্ট নোড, অর্থাৎ যেখানে দু তিনটে ধরনের পরিবহন ব্যবস্থা, অর্থাৎ রেলপথ গেছে, সেখানে সড়ক পথ আছে, বা একাধিক সড়ক পথ যেখানে পরস্পরের মিলিত হয়েছে, সেটাকে আমরা ট্রান্সপোর্ট নোড বলতে পারি। আর সেখানে জনবসতির একটা অ্যাট্রাকশন কেন হয়? কারণ সেখান থেকে চারিদিকে বিভিন্ন জায়গাতে যাওয়ার যোগাযোগের সুযোগ থাকে, যার ফলে আমরা ট্রান্সপোর্ট নোডকে কেন্দ্র করে জনবসতি বিস্তার লাভ করতে দেখেছি। আর কি হতে পারে? পোর্ট বা বন্দর, মার্কেট বা বাজার, শিল্প বিপ্লবের পরে ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্পের লোকেশন, খনি উত্তোলনকে কেন্দ্র করে, এগুলো সবই কিন্তু জনবসতি গড়ে ওঠার একটা গুরুত্বপূর্ণ কারণ। ওকে, তো ফ্যাক্টরস এবং লোকেশনাল ফ্যাক্টরস অফ সেটেলমেন্ট যখন বলবে, লোকেশনাল ফ্যাক্টরস অফ সেটেলমেন্ট বা অরিজিন অফ সেটেলমেন্ট, তখন কিন্তু আমরা এই ফ্যাক্টরস গুলো আলোচনা করব। ওকে, এছাড়া ওভারঅল যদি জনবসতির উপরে বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক ফ্যাক্টরস গুলো আলোচনা করো, তাহলে সেখানে আমরা ভূপ্রকৃতি, উর্বর মৃত্তিকা, আলোর প্রভাব,
বিশেষ করে লাইট ইজ একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ আলো যেমন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কারণ খুব বেশি যদি কম আলোযুক্ত এলাকা কিন্তু স্বাস্থ্যকর নয়, কারণ সেখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর প্রাদুর্ভাব বেশি থাকে। তারপরে স্যাঁতসেঁতে জায়গাও আমাদের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয়, তার জন্য আলো বাতাস বেশি থাকবে এরকম জায়গায় মানুষ বেশি প্রেফার করে। সেই জন্য আমরা যদি হিমালয় পার্বত্য অঞ্চলটাকে দেখি, তাহলে হিমালয়ের দক্ষিণ দিকের ঢালে কিন্তু অনেক বেশি জনবসতি দেখতে পাই, তুলনায় হিমালয়ের উত্তর দিকে যেটা চীনের দিকের অংশ, সেখানে কিন্তু প্রায় জনবসতিহীন একটা এলাকা, কারণ ওটা ছায়া সবসময়, কারণ ভারতের এখান দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সূর্য সর্বোচ্চ এই পর্যন্ত আসে, ফলে সূর্যের যে আলো সরাসরি দক্ষিণ ঢালেই লম্বভাবে পড়ে, উত্তর ঢাল সবসময় ছায়াময় থাকে, যার জন্য উত্তর ঢালে জনবসতি কম দেখতে পাওয়া যায়। ওকে, তো এগুলো আমরা অরিজিন অফ রুরাল সেটেলমেন্ট বললে আলোচনা করব। এরপরে আমি চলে যাচ্ছি লোকেশন অফ সেটেলমেন্ট। এটা আমরা রুরাল সেটেলমেন্টের ক্ষেত্রে আলোচনা করব, পরবর্তীতে আমরা যখন আরবান সেটেলমেন্ট নিয়ে আলোচনা করব তখন আমরা আলোচনা করব। সেই লোকেশন অফ সেটেলমেন্টের মধ্যে দুটো জিনিস আমরা আলোচনা করি, একটা হচ্ছে সাইট অফ দ্য সেটেলমেন্ট, আর একটা হচ্ছে সিচুয়েশন অফ দ্য সেটেলমেন্ট। সাইট বেসিক্যালি ফিজিক্যালি অ্যাডভান্টেজিয়াস, আর সিচুয়েশন বলতে বেসিক্যালি সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স। দুটোই কিন্তু অবস্থানকে নির্দেশ করে, অর্থাৎ সাইট মানেও জনবসতির একটা নির্দিষ্ট লোকেশনকে আমরা অবস্থানকে বলি, সিচুয়েশন মানেও কিন্তু আমরা জনবসতির একটা অবস্থানকেই বুঝি, কিন্তু সাইট যখন আমরা বলছি তখন সেই অবস্থানটার যে প্রাকৃতিক সুবিধাগুলো সেইগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে, যেমন একটা নদীর পাড়ে জনবসতি গড়ে উঠেছে, বা কোনো জলাশয়কে কেন্দ্র করে, কোনো হ্রদকে কেন্দ্র করে, কোনো প্রস্রবণকে কেন্দ্র করে, কোনো নদীকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে পারে, সেগুলো সবই আমরা সাইট ফ্যাক্টরস এর মধ্যে আলোচনা করব, অর্থাৎ সাইট অ্যাজ এ লোকেশন অফ সেটেলমেন্ট এর মধ্যে আলোচনা করব। আর সিচুয়েশনের মধ্যে আমরা কোনগুলো আলোচনা করব, যে সমস্ত ওই সমস্ত স্থানগুলোর যে আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স, সেটা আলোচনা করব। আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে আমরা যখন বাড়ি তৈরি করার জন্য জমি কিনি শহরের গিয়ে, তখন আমরা সব থেকে শহরের ভালো জায়গাতে, মোস্ট অ্যাক্সেসিবল জায়গা যেখানে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেখানে জমির দাম বেশি থাকে, দূরবর্তী এলাকাতে জমির দাম কম থাকে। কেন? দিস ইজ দ্য সিচুয়েশনাল অ্যাডভান্টেজ, অর্থাৎ কোন জায়গার আর্থসামাজিক ইম্পর্টেন্স কত বেশি তার উপরে কিন্তু নির্ভর করে যে সেখানে কি ধরনের অর্থাৎ কত বড় লোক মানুষ বসবাস করতে পারবেন। সবার সামর্থ্য একরকম নয়। আজকে আমি মালদারে যদি উদাহরণ দিই, রথবাড়ি থেকে পোস্ট অফিস, এই যে এলাকাটা, বা পোস্ট অফিসের উভয় পাশের যে কোর্ট থেকে শুরু করে ওইদিকে ডিএম বাংলো এবং ওই সোনোস্ক্যান, ওই যে রাস্তাটা, এই অঞ্চলটাকে যদি আমি ধরি, মালদার সব থেকে মানে কি বলবো মূল্যবান এই সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স সাইট বা ফিজিক্যাল অ্যাডভান্টেজ বা সুবিধাযুক্ত স্থানগুলোর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ সোশিও ইকোনমিক ইম্পর্টেন্স বেসিক্যালি প্রকৃতপক্ষে মানুষের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সম্পর্কযুক্ত, যার ফলে জনবসতির ওপরে ওভারঅল প্রভাবটা শুরুতে সাইট ভূমিকা নিলেও সিচুয়েশন কিন্তু পরবর্তী ক্ষেত্রে, বিশেষ করে আভ্যন্তরীণ যে স্ট্রাকচার, অর্থাৎ কোন দিকে কি ধরনের ভূমি ব্যবহার তৈরি হবে, কোথায় সব থেকে দামি শপিং মলটা তৈরি হবে, আর কোথায় গরিব মানুষগুলো বসবাস করবে, কোথায় বড় লোকেরা বসবাস করবে, এই যে আভ্যন্তরীণ স্ট্রাকচার গুলো, সেটা কিন্তু এই সোশিও ইকোনমিক ফ্যাক্টরস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরকম অনেক সোশিও ইকোনমিক ফ্যাক্টরস যুক্ত অবস্থান আছে যেগুলোকে কেন্দ্র করে আমরা জনবসতির বিকাশ লাভ করতে দেখি, যেমন বন্দর, মার্কেট, ট্রান্সপোর্ট রিলেটেড যে সুবিধাগুলো, রাস্তার ধার, রাস্তার সংযোগস্থল, বা নদীর যেখানে ফেরি চলাচল করে সেগুলো, এরকম অসংখ্য অ্যাডভান্টেজ সোশিও ইকোনমিক লোকেশন আছে যেগুলোকে কেন্দ্র করে আমরা জনবসতি বিকাশ লাভ করতে দেখি। তো সেই দুটোই আমরা এখানে আলোচনা করব। আমরা প্রথমে যদি সাইট গুলো একটু দেখি, তাহলে আমরা যেগুলো দেখতে পাবো সেটা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের সাইট এখানে আমরা পাবো। সেটা হচ্ছে প্রথমে বলা হলো ডিফেন্সিভ, অর্থাৎ সাইট গুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করতে পারি। আমি এটা খুব একটু সংক্ষেপে আলোচনা করব, কারণ এই সাইটের উপরে একটা ডিটেল ভিডিও ইউটিউবে আছে, সেটা আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ডিফেন্সিভ সাইট অর্থাৎ আত্মরক্ষার জন্য মানুষ কিছু প্রাকৃতিক সুবিধা যুক্ত স্থানকে বেছে নিত প্রথম শুরুর দিকে, যখন
ওই যে রাজতন্ত্র সামন্ততন্ত্র ওই ব্যাপারগুলো এসছে, ছোট ছোট রাজ্য তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন অংশে, তখন আমরা ডিফেন্সিভ সাইট খুব বেশি জনপ্রিয় হতে দেখেছি। তার মধ্যে আমরা কি কি পেয়েছি? হিল টপ অর্থাৎ পাহাড়ের মাথা, এটাকে বলা হয় ন্যাচারাল ফোর্ট বা প্রাকৃতিক দুর্গ। তারপরে আমরা পেয়েছি স্যাডেল। স্যাডেল একটা ভূমিরূপ, অর্থাৎ দুটো পাহাড় তাদের এই অংশে। কেন? কারণ এই দিক থেকে আর এই দিক থেকে শত্রু আক্রমণ করতে পারবে না, এই দুই দিক থেকেই আক্রমণ করবে। ফলে এখানে যদি আমি জনবসতি গড়ে তুলি তাহলে সহজেই শত্রুকে মোকাবেলা করা সম্ভব হবে। 3 নম্বর হচ্ছে আচ্ছা ঠিক আছে, ডিফেন্সিভ সাইডের মধ্যে আর কিছু আপাতত মাথায় আসছে না, পরে আসলে পরে বলছি। নেক্সট হচ্ছে ডিফেন্সিভ সাইডের পরে আর কি হচ্ছে ওয়াটার। জলকে কেন্দ্র করে অনেক ধরনের জনবসতি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে 1 নম্বর রিভার সাইড, 3 নম্বর 4 নম্বর যেটাকে আমরা ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বলে থাকি, অর্থাৎ জলের উৎস। সেটা রিভার সাইড হতে পারে, সেটা স্প্রিং হতে পারে অর্থাৎ কোনো প্রস্রবণ, সেটা কোনো ওয়েল হতে পারে অর্থাৎ কোনো কূপ, তাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে পারে। এগুলো সবই ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বলবো। অর্থাৎ জলের উৎসকে কেন্দ্র করে কোনো জনবসতি যখন গড়ে উঠবে সেগুলোকে কিন্তু আমরা ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বলবো। ওই জন্য পরীক্ষাতে যদি ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট আসে তাহলে বুঝতে হবে যে জলের উৎসকে কেন্দ্র করে যে জনবসতিগুলো গড়ে উঠছে সেটা আমাকে আলোচনা করতে বলছে। তখন প্রথমে সংজ্ঞাটা দেবো, তারপরে কি কি জলের উৎস থাকতে পারে যেটাকে কেন্দ্র করে যেন ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট গড়ে ওঠে সেটা বলবো, তার বৈশিষ্ট্য বলবো, কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এছাড়া ফরেস্ট বা এটাকে রিসোর্স সাইটের মধ্যেও আমরা ফেলি। রিসোর্স সাইট, তার আন্ডারে প্রথমে আসছে ফরেস্ট। ফরেস্টের মধ্যে আসছে ফরেস্ট কোর, অর্থাৎ জঙ্গলের মধ্যে বিশেষ করে আদিবাসী কিছু উপজাতি থাকে যারা জঙ্গলের মধ্যে বসবাস করে, কারণ ওরা ওই সংগ্রহ বৃত্তির উপরে জীবন ধারণ করে, গাছের ফল মূল শিকড় পাতা বা সেই জঙ্গলে যে কিছু প্রাণী তাদের বিভিন্ন উপাদান সংগ্রহ করে জীবিকা নির্ধারণ করে। আমরা সুন্দরবনে গেলে এরকম অনেক ফরেস্ট কোর সেটেলমেন্ট দেখতে পাবো যারা এক্সক্লুসিভলি ওই মধু না হলে পিঁপড়ের ডিম বা বিভিন্ন ধরনের কাঠ ফলমূল এসব সংগ্রহ করেই জীবন ধারণ করে। ফরেস্ট কোর হতে পারে বা ফরেস্ট এজ, অর্থাৎ জঙ্গলের প্রান্তে। এমন কিছু আদিবাসী গ্রাম আমরা দেখতে পাই জঙ্গলের প্রান্তে সাধারণত গড়ে ওঠে। এরা কেন প্রান্তে গড়ে ওঠে? কারণ এরা জঙ্গল থেকে যেমন সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তেমনি ওরা পাশে ফাঁকা জমিতে কৃষিকাজও করে, ওই জন্য ফরেস্ট কোরে তৈরি হতে পারে। আচ্ছা, রিসোর্স সাইটের মধ্যে আর কি হতে পারে? মিনারেলস, অর্থাৎ খনিজকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খনিজ জায়গাকে কেন্দ্র করেও আমরা জনবসতি গড়ে উঠতে দেখতে পাই। খনি অঞ্চল মানে যেমন আমরা যদি রানীগঞ্জ এলাকাতে যাই বা আমরা ছোটনাগপুর মালভূমি এলাকাতে যাই, এরকম বহু কয়লার খনির এলাকা আছে যেগুলো বেসিক্যালি সরকারি অনুমোদিত নয়, চোরাই পথে কয়লা সেখান থেকে মানুষ তোলে, কিন্তু সেখানে যেহেতু ইনকামের সুযোগ থাকে তাই সেখানে গিয়ে মানুষ বসবাস করে এবং জনবসতি দ্রুত বিকাশ লাভ করে। তেমনি একই রকম ভাবে আমরা বর্ডার কেন বলবো, এটাকে কি যেন বলবো, আচ্ছা ট্রান্সপোর্ট সাইট হতে পারে, শুধুমাত্র যেখানে ট্রান্সপোর্ট অ্যাজ এ লোকেশন হিসেবে কাজ করছে, সোশিও ইকোনমিক যে ইম্পর্টেন্স সেটাকে আমি ধরছি না, ট্রান্সপোর্ট রাস্তা এবং তার পাশে জনবসতি গড়ে উঠছে, তখন সেটাকে আমরা সিচুয়েশনের মধ্যে ফেলবো। কিন্তু সেই রাস্তাটা কি ধরনের, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে নাকি গ্রামীণ রাস্তা, এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে তার যোগাযোগের সুবিধা, যখন সেইগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো তখন সেই রাস্তাটাই সিচুয়েশনাল অ্যাডভান্টেজের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন সাইট অ্যাডভান্টেজ রয়েছে যেগুলোকে কেন্দ্র করে গ্রামীণ জনবসতি বেসিক্যালি গড়ে ওঠে, যেগুলোকে আমরা সাইট অফ রুরাল সেটেলমেন্ট বলবো। একই রকম ভাবে সিচুয়েশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সিচুয়েশন আমরা আলোচনা করি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, ওয়েট পয়েন্ট যেমন বললাম, তুমি ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট একটা আছে, সেটা কি সাধারণত প্লাবন ভূমি থেকে ওপরের দিকে উঁচু জায়গাতে বন্যার প্রকোপ থেকে বাঁচতে মানুষ যেখানে যে জনবসতি গুলো গড়ে তোলে সেইগুলো হচ্ছে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট। আচ্ছা, সিচুয়েশনের মধ্যে আমরা ট্রেডিং সিচুয়েশন অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সুবিধাযুক্ত জায়গা, আমরা বর্ডার সিচুয়েশন, ট্রেডিং সিচুয়েশন, বর্ডার সিচুয়েশন। এবার ট্রেডিং সিচুয়েশনের মধ্যে মার্কেট পড়বে, হ্যাঁ, তারপরে তোর
পোর্ট পড়বে। আচ্ছা, আর বর্ডার সিচুয়েশনের মধ্যে আমরা বিভিন্ন পেয়ে থাকি, সেটা তার মধ্যে আমরা যেমন পোর্ট আছে, পোর্ট হচ্ছে কিসের বর্ডার, স্থলভাগ আর জলভাগের বর্ডার। তেমনি রিভার পোর্ট বা রিভার ক্রসিং, তারপরে মাউন্টেন ক্রসিং, তারপরে ডেজার্ট ক্রসিং, এগুলো সব হচ্ছে বর্ডার সিচুয়েশন। কারণ এগুলো দুটো প্রাকৃতিক বা সাধারণত দুটো প্রাকৃতিক বিষয়ের সীমানা হিসেবে কাজ করে এবং সেখানে বিভিন্ন ধরনের আর্থসামাজিক কাজকর্মের সুযোগ বৃদ্ধি পায়, যার জন্য সেগুলোকে কেন্দ্র করে জনবসতি যেগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা সিচুয়েশনাল অ্যাডভান্টেজের মধ্যে আলোচনা করবো। ঠিক আছে, এটাকে অনেক সময় ব্রেক অফ বাল্ক পয়েন্ট সিচুয়েশন বলে, বর্ডার সিচুয়েশন বা ব্রেক অফ বাল্ক পয়েন্ট সিচুয়েশন। ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি মনে আছে? ইকোনমিক জিওগ্রাফি সেকেন্ড ইয়ারে তোরা সব পড়েছিলি, বলো ব্রেক অফ বাল্ক পয়েন্ট। তোরা কি ক্লাসে আছিস? তো বল। মনে নেই স্যার। মনে নেই? মাঝে মধ্যে থেমে যেতে হতো নির্দিষ্ট জায়গায়। না, ব্রেক অফ বাল্ক পয়েন্ট হচ্ছে বেসিক্যালি পরিবহনের এমন কিছু এলাকা, অর্থাৎ এক জায়গা থেকে কোনো জায়গাতে যাওয়ার জন্য কিছু কিছু জায়গা থাকে যেখানে পরিবহন মাধ্যমের চেঞ্জ হয়, সেটা নানা কারণে চেঞ্জ হতে পারে, যার ফলে তোর মালপত্র ওঠানো নামানো করার প্রয়োজন পড়ে, সেইগুলোকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলে। তো পোর্ট একটা ব্রেক অফ বাল্ক পয়েন্টের উদাহরণ, কারণ সড়ক পথ থেকে জলপথে স্থানান্তরিত হচ্ছে। রিভার পোর্ট বা রিভার ক্রসিং, সেখানেও সড়ক পথ থেকে যদি ব্রিজ না থাকে তাহলে সড়ক পথ থেকে ফেরিতে, আবার ফেরি থেকে আবার সড়ক পথে, এইগুলো হচ্ছে সব ব্রেক অফ বাল্ক পয়েন্ট। তেমনি মাউন্টেন ক্রসিং, অর্থাৎ সমভূমির সড়ক পথ শেষ হচ্ছে, তারপরে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, সেখানে পরিবহন মাধ্যম আলাদা, সেখানে হয়তো পাহাড়ি যে গাড়ি বা সেখানে আমরা পশুর পিঠে চাপিয়ে মাল নিয়ে যাওয়া প্রয়োজন পড়তে পারে। ডেজার্ট ক্রসিং, অর্থাৎ উটের পিঠে তখন মাল নিয়ে যেতে হবে, এবার মরুভূমিতে যে পরিবহন ব্যবস্থা চলবে সেখানেই আমাকে স্থানান্তরিত করতে হবে। ওই জন্য এই সমস্ত ক্রসিং গুলো ব্রেক অফ বাল্ক পয়েন্ট সিচুয়েশন আমরা বলতে পারি। তো এইগুলো হচ্ছে মোটামুটি সিচুয়েশনাল অ্যাডভান্টেজ, যেগুলোকে কেন্দ্র করে জনবসতি করে। এটা এছাড়া আছে কালচারাল সিচুয়েশন। কালচারাল সিচুয়েশন কিছু আছে, যেমন রিলিজিয়াস সেন্টার, এডুকেশনাল সেন্টার, হ্যাঁ, কোনো কমিউনিটি সেন্টার, সেগুলোকে কেন্দ্র করে যদি জনবসতি গড়ে ওঠে তাহলে সেগুলোকে আমরা কালচারাল সিচুয়েশনের মধ্যে ফেলতে পারি। ওকে, এটা ডিটেল ভিডিও আমার ইউটিউবে করাই আছে, আমি সেটা লিংক পাঠাবো, আজকের ক্লাসের রেকর্ডিংটা তো হচ্ছে সেটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করছি। তাহলে আমরা সেটেলমেন্ট জিওগ্রাফির দুটো গুরুত্বপূর্ণ পোর্শন আলোচনা করে ফেললাম, সেটা হচ্ছে 12.1 এবং 12.2, অর্থাৎ রুরাল সেটেলমেন্ট, শুধুমাত্র হাউস টাইপটা বাদ দিয়ে বাকিটা আমরা কমপ্লিট করে ফেলেছি। হাউস টাইপের ভিডিও করা আছে, ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, যদি তারপরেও প্রয়োজন মনে হয় নেক্সট উইকে আমরা আলোচনা করবো, না হলে আমরা নেক্সট উইক থেকে পুরো আরবান জিওগ্রাফির মধ্যে চলে যাবো, অর্থাৎ আরবান সেটেলমেন্টের আলোচনায় ঢুকে যাবো। এবার কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো।